প্রাণী, পোকা আর কি, মানে এরা সব কিছুই খেয়ে থাকে, যে কোনো গাছ এরা কিন্তু খেতে থাকে। এর লার্ভা বা কীড়া পাতা খেয়ে নেয়। বেশি আক্রমণ করলে এমন হয় পুরো গাছটাকেই দেখা যাবে খেয়ে ফেলেছে, শুধুমাত্র ডাঁটাটা পড়ে আছে। এরা নিশাচর, সাধারণত দল বেঁধে বেরোয় এবং সন্ধ্যার পর এদের আক্রমণ বেশি হয়। এই জন্যে আমরা চাষি ভাইরা বা আমরা একে অনেক সময় কালি পোকাও বলে থাকি। পাতা জোড়ানো পোকা, এই পোকার লেদা গাছের ডগার যে কচি পাতা এবং ফুলের কুড়ির মধ্যে জাল সৃষ্টি করে, মানে একটা জাল তৈরি করে, তার জন্যই পাতা জোড়ানো পোকা বলা হচ্ছে। এবং এরা কচি পাতা এবং যে ফুলের যে কুড়ির যে অংশ, এটা খেয়ে কিন্তু খুব ক্ষতি করে থাকে। এরপর একটা পোকা বলেছিলাম সাদামাছি। সাদামাছি মানে এটাও খুব ক্ষতিকারক পোকা। এই পোকার পূর্ণাঙ্গ বা অপূর্ণাঙ্গ দশা গাছের কচি পাতা থেকে রস চুষে চুষে খায়, এবং যেহেতু এটা হচ্ছে হলুদ যে কুটে রোগ হয়, সেই কুটে রোগের ভাইরাসও কিন্তু এটা গাছের মধ্যে ঢুকিয়ে দেয়। জাপ পোকা, মুগের জাপ পোকার রং হচ্ছে কালচে রঙের জাপ পোকা। এরা গাছের ডগা বা নরম অংশ থেকে রস চুষে খায়। এছাড়া এদের নিঃসৃত মধুবিন্দু এক ধরনের ছত্রাককে আকর্ষণ করে এবং গাছের সবুজ অংশ কালো হতে শুরু করে, যেটাকে আমরা শুটি মোল্ড বলে থাকি। এছাড়া আর একটা আছে শুটি ছিদ্রকারী পোকা। শুটি ছিদ্রকারী মানে যখন শুটি হবে, এই পোকার লার্ভা গাছের পরিণত অবস্থায় যখন শুটি তৈরি হলো, শুটির মধ্যে বীজ হলো, তখন শুটি ছিদ্র করে যে ভিতরের যে বীজ, সেটা কিন্তু খেয়ে ফেলে। ফলে কি হয়, বীজ খেয়ে নেওয়ার জন্যে আমাদের ফলন কিন্তু মারাত্মকভাবে হ্রাস পায়। আমি মিস্টার দে আপনার কাছে ফিরবো। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে চৈতি মুগের জমিতে সাধারণত চৈতি মুগের ওপর কোন কোন রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়? চৈতি মুগে বেশ কিছু রোগ দেখা যায় যেগুলো বেশ ক্ষতি করে। তার মধ্যে হচ্ছে হলুদ কুটে রোগ, সাদা গুঁড়ো রোগ, মরচে রোগ, পাতা ঝলসানো রোগ। হলুদ কুটে রোগ, যেটাকে ইয়েলো মোজাইক বলা হয়, এটা একটা ভাইরাস ঘটিত এবং বীজবাহিত। এই রোগের আক্রমণে পাতায় হলুদ দাগ দেখা যায় এবং পাতা কোঁচকানো হয়ে যায় এবং আয়তনে ছোট হয়ে যায়। পাতাগুলো কুটে হয়ে যায় এবং গাছ ধীরে ধীরে বেঁটে হয়ে যায়, গাছ আর বাড়তে চায় না। আক্রান্ত গাছে ফুল এবং শুঁটি তার ধরার ক্ষমতাটা অনেক কমে যায়। সাদামাছি মূলত হচ্ছে এই রোগটার বাহক। এর পরের রোগ যেটা সাদা গুঁড়ো রোগ, যেটাকে পাউডারি মিলডিউ বলা হয়, এটা একটা ছত্রাক ঘটিত রোগ। এই রোগে প্রথমে গোড়ার দিকে পাতার উপর সাদা গুঁড়ো গুঁড়ো ভাব দেখা যায়। সাদা পাউডার আবৃত দাগগুলি আয়তনে বাড়ে এবং পাতার নিচের দিকে সাদা গুঁড়ো দেখা যায়। প্রকট আক্রমণে পাতার দুই পাশই সাদা গুঁড়ো হয়ে যায়। আক্রান্ত গাছ তাড়াতাড়ি পেকে যায়, ফলন খুব কম হয়। ঘন করে লাগানো গাছে এই রোগ বেশি হয়ে যায়। আমি পরবর্তী প্রশ্ন নিয়ে ডক্টর পাত্র আপনার কাছে ফিরবো। আপনার কাছে আমার প্রশ্ন থাকছে একটাই, যে ধরুন চৈতি মুগের জমিতে যখন রোগ পোকার সংক্রমণ দেখতে পাচ্ছি, ঠিক সেইখান থেকে আমার প্রশ্ন হচ্ছে রাসায়নিক কোনো উপাদান বা রাসায়নিক কোনো সারকে বাদ দিয়ে অন্য কি কোনো পদ্ধতি আছে যে পদ্ধতি দ্বারা এই রোগ পোকার নিয়ন্ত্রণ সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। কারণ আমরা বারবারই বলে থাকি যে রাসায়নিক যেটা আমাদের বিষ আর কি, রাসায়নিক যে আমাদের কীটনাশকগুলো আছে, এগুলো ব্যবহার না করাই ভালো। কীটনাশক বা আমাদের যেটা রোগনাশক যেগুলো আছে, সেগুলো না ব্যবহার করাই ভালো। এগুলো না ব্যবহার করেও কিন্তু আমরা সুসংগত পদ্ধতিতে চৈতি মুগের যে রোগ পোকা, সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি। এই জন্যে কী করতে হবে, আমাদের রোগ পোকা সহনশীল জাতের বীজ ব্যবহার করতে হবে, বীজ শোধন করতে হবে। বীজ যদি শোধন করা হয়, তাহলে পরবর্তীকালে রোগ পোকার আক্রমণ হওয়ার চান্স কিন্তু অনেকটাই কম। বীজ শোধন কীরকম, আমাদের শিশুদের ক্ষেত্রে যেরকম টিকাকরণ হয়, সেরকম গাছের টিকাকরণই হলো বীজ শোধন। গভীর চাষ দিয়ে জমি ভালোভাবে তৈরি করতে হবে। গভীর চাষ দিয়ে চাষ করলে কি হবে, মাটিতে যে লেদা জাতীয় পোকার যে কীড়া বা পিঁপড়া আছে, এগুলো নষ্ট হয়ে যাবে। জমিতে জৈব সার ব্যবহার করতে হবে। বীজ সঠিক সময়ে সারিতে বুনতে হবে। সারিতে বুনলে কি হয়, সারিতে বুনলে ফসলের পরিচর্যা ভালো করা যাবে এবং রোগ পোকার আক্রমণও কিন্তু অনেক কম হবে। আগাছা যান্ত্রিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। যদি হলুদ কুটে রোগের লক্ষণ দেখা দেয়, তাহলে গাছ তুলে সঙ্গে সঙ্গে পুড়িয়ে ফেলতে হবে। নিমজাত জৈব কীটনাশক ব্যবহার করতে হবে, যেগুলো যেমন হচ্ছে ধরুন অ্যাজাডিরিকটিন আছে 1%,
ইসি বলা হয়, আবার একটা 5% ইসি আছে। 1% ইসি যদি হয় তাহলে ওটার 10,000 ppm তার কনসেন্ট্রেশন হয়, আর 5% হলে তার 50,000 ppm হয়ে থাকে। 1% যদি ইসি হয়ে থাকে অ্যাজ এ রেটিং, তাহলে আমাদের প্রতি লিটার জলে 2 থেকে 3 ml মিশিয়ে স্প্রে করতে হবে। আর যদি 5% ইস্যু হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের 0.5 ml এর মতো, মানে 0.5 ml প্রতি লিটার জলে মিশিয়ে আমাকে স্প্রে করতে হবে। ক্ষেত নিয়মিত পরিদর্শন করতে হবে এবং পাতায় ডিমের গাদা দেখলেই তা তুলে ফেলতে হবে। পরিদর্শন এবং পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ রোগ পোকার আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য। পর্যবেক্ষণের উপরে গুরুত্ব দিতে হবে। আক্রমণের মাত্রা যদি অর্থনৈতিক চৌকাঠ অতিক্রম না করে তাহলে রাসায়নিক ওষুধ ব্যবহার না করাই ভালো। আর এই অর্থনৈতিক চৌকাঠ নির্ধারণের জন্য জমি অবশ্যই পরিদর্শন করতে হবে। মুগের চারধার বরাবর যদি ভুট্টা গাছ লাগানো হয় তাহলে কিন্তু পোকার আক্রমণ দেখা যাবে ঘুরে গেছে, মানে ভুট্টা গাছের ক্ষেত্রে ভুট্টার দিকে পোকাটা লেগে যাবে। লেদা পোকার আক্রমণ কমাতে গেলে বিস্টোপ, আলোক ফাঁদ, ফেরোমন ফাঁদ এগুলো ব্যবহার করা যেতে পারে। শোষক পোকার আক্রমণ কমানোর জন্য আমরা হলুদ আঠালো ফাঁদ, যেটা ইয়েলো স্টিকি ট্র্যাপ বলে, এটা ব্যবহার করা যেতে পারে। তার মানে আমরা রাসায়নিক যে কীটনাশক বা রোগনাশক সেগুলোকে আমরা ব্যবহার না করে বিভিন্ন রকম যে আমাদের পরিচর্যাগত যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অবলম্বন এবং কিছু জৈব কীটনাশক এগুলোকে ব্যবহার করে কিন্তু আমরা সুসংগত উপায়ে রাসায়নিক ছাড়াই আমরা রোগ পোকাকে নিয়ন্ত্রণ করতে পারি। আচ্ছা মিস্টার দে, যদি ধরুন রাসায়নিক উপাদান ব্যবহার করা গেল যদি যায় আর কি, সেখান থেকে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে চৈতি মুগের ক্ষেত্রে যদি কোনো ধরুন পোকার আক্রমণ হয় সেক্ষেত্রে রাসায়নিক পদ্ধতিতে তা কীভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? রাসায়নিকভাবে আমাদের যে পোকাগুলো লাগছে মূলত তামাকের কীড়া বা লেদা পোকা, সেক্ষেত্রে 1 গ্রাম কার্টাপ হাইড্রোক্লোরাইড বা ক্লোরপাইরিফস 20 EC 2.5 ml বা এইটাকে ব্যবহার করা যেতে পারে। পাতা জড়ানো পোকা যেটা, সেখানে অ্যাসিফেট 75 SP 0.75 গ্রাম ব্যবহার করতে পারেন। সাদা মাছি যখন লাগবে সেক্ষেত্রে ডাইমিথয়েট বা ইমিডাক্লোপ্রিড ব্যবহার করা যেতে পারে। জাব পোকার জন্য হচ্ছে ডাইমিথয়েট অবশ্যই ভালো কাজ করে। ডাল জাতীয় শস্যের ক্ষেত্রে শুঁটি ছিদ্রকারী পোকাটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটাকে নিয়ন্ত্রণ করাটা খুব জরুরি, যেটা মোটামুটি ফেনভেলারেট 20 EC 0.05 মিলিলিটার প্রতি লিটার জলে বা নোভালিউরন 10 EC 1 মিলিলিটার প্রতি লিটার জলে দিয়ে আমরা এই পোকার হাত থেকে বাঁচাতে পারি। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, শুঁটি যদি পাকতে শুরু করে, আমরা সাধারণত ডাল জাতীয় ফসলকে ইনডিটারমিনেট ক্রপ বলে থাকি, অর্থাৎ তার একদিকে ফুল ফলও থাকবে একদিকে পাকতেও থাকবে। যদি পাকতে শুরু করে সেক্ষেত্রে কিন্তু কোনো এই কীটনাশক ব্যবহার করা যাবে না, তার আগেই আমাকে যা কিছু স্প্রে করার করতে হবে। ডক্টর পাত্র, আমি আপনার কাছে ফিরবো। আপনার কাছে আমার প্রশ্ন থাকছে যে ধরুন চৈতি মুগের ক্ষেত্রে যদি চৈতি মুগ বিভিন্ন রোগাক্রান্ত হয় সেক্ষেত্রে রাসায়নিক পদ্ধতি অবলম্বন করে কিভাবে এই রোগের নিয়ন্ত্রণ করা সম্ভব? চৈতি মুগের রোগ নিয়ন্ত্রণের জন্য যদি আমাদের রাসায়নিক ওষুধ ব্যবহার করতে হয় তাহলে যে ওষুধগুলো সাধারণত ব্যবহার করা হয়, হলুদ কুটে রোগ, এটা তো আমরা আগেই বলছিলাম যে এটা ভাইরাস ঘটিত রোগ এবং এর বাহক পোকা সাদা মাছি, সুতরাং সাদা মাছিটাকে দমন করতে হবে। সাদা মাছি দমনের জন্য আমরা মিথাইলডেমিটন, ইমিডাক্লোপ্রিড, ক্লোথিয়ানিডিন এগুলো কিন্তু ব্যবহার করতে পারি। সাদা গুঁড়ো রোগ যদি হয় তাহলে সালফার 80% ওয়েটেবল পাউডার, এটা আমাদের 3 গ্রাম প্রতি লিটার জলে। কার্বেন্ডাজিম 50%, এটা 1 গ্রাম। টাইডোমর্ফ 80% ইসি, যেটা এটা 0.5 ml। হেক্সাকোনাজল 5% ইসি, এটা 1.5 ml প্রতি লিটার জলে গুলে আমাদের স্প্রে করতে হবে। মরচে রোগের জন্য যেটা আমাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ম্যানকোজেব 75% ওয়েটেবল পাউডার, এটা 2.5 গ্রাম প্রতি লিটার জলে। প্রোপিকোনাজোল 25% ইমালসিফায়েবল কনসেন্ট্রেট ইসি, এটা 0.75 ml প্রতি লিটার জলে। তাছাড়া থায়োফেনেট মিথাইল 70% ওয়েটেবল পাউডার, এটা 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। আর পাতা ঝলসানো রোগের ক্ষেত্রে আমরা প্রোপিকোনাজোল 25% ইসি, এটা 0.75 ml প্রতি লিটার জলে, অথবা মেটালেক্সিল 8%
আর ম্যানকোজেব 64% যে ওয়েটেবল পাউডার, এটা 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। মিস্টার দে, আমি আপনার কাছে ফিরবো। আপনার কাছে আমার স্পেসিফিক এই মুহূর্তে একটাই প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে চৈতি মুগের ক্ষেত্রে চাষ করার ক্ষেত্রে নানান রকমের সমস্যা কিন্তু চোখে পড়ে, সেগুলো কি কি? দেখুন, কৃষক ভাইরা অন্যান্য ফসল যেমন চাষ করেন, ডাল জাতীয় ফসলের প্রতি তাদের সেই আগ্রহটা অনেক সময় থাকে না। তার কতগুলো কারণও আছে। 1 নম্বর হচ্ছে উন্নত ও সংশিত বীজ সঠিক সময়ে সঠিকভাবে পান না, এবং একই বীজ বা ঘরের বীজটাকেই তারা বছরের পর বছর ব্যবহার করেন, যার ফলে ফলনটা কমে যায়। ডাল জাতীয় ফসলের বীজ সংরক্ষণ সঠিকভাবে না হওয়ার জন্য বীজের গুণাগুণ নষ্ট হয়ে যায়। সঠিক সময়ে বীজ বপন না করা, অর্থাৎ অন্যান্য ফসল করার পর যেটুকু সময় থাকলো সেই সময় হয়তো করলেন, তাতে আগে হতে পারে পরে হতে পারে। মুগ সঠিক সময়ে বীজ বপন না করলে বা দেরি করে বুনলে রোগ পোকার আক্রমণ বেশি হয়ে যায়, ফলন কম হয়। ফসল চয়ন করার সময় বৃষ্টিপাত হতে পারে, তাহলে ফলনটা আমরা সঠিকভাবে পেলাম না। আবার নিচু জমিতে যদি মুগ চাষ করা হয়, তাহলে বৃষ্টিপাতের কারণে জল জমে গেলে ফসলটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। উপকূলবর্তী এলাকায় গরমকালে মাটির লবণাক্ত বৃদ্ধি পায়, মাটির পিএইচ 8-এর বেশি হয়ে গেলে মুগের ফলনটা কমে যায়। উত্তরবঙ্গে যে সমস্ত জমিতে অম্লত্বের ভাব বেশি থাকে, সেই অম্ল মাটিতে অনুখাদ্যের অভাব দেখা যায়, এতে রাইজোবিয়াম জীবাণু বৃদ্ধি ব্যাহত হয়। সেই সব জায়গায় উপযুক্তভাবে মাটি শোধন না করলে ফলন এমনিই হ্রাস পেয়ে যাবে। অধিকাংশ ডাল, বিশেষত মুগ, অসেচযুক্ত জমিতে চাষ করা হয়। অনিশ্চিত ও অনিয়মিত বৃষ্টি, অতিরিক্ত আর্দ্রতা মুগের ক্ষতি করে। আবার অনেক ক্ষেত্রে বেশি তাপমাত্রায় ফুল ও কুঁড়ি কিন্তু ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে, ফলে ফলনটা অনেকটাই কমে যায়। এছাড়া বহু কৃষকই ডাল চাষ, বিশেষত মুগ চাষের জন্য সঠিকভাবে সুষম সার, অনুখাদ্যের ব্যবহার, সঠিক সময়ে সঠিক পরিমাণ সেচ, আগাছা নিয়ন্ত্রণ, সঠিকভাবে রোগ পোকা নিয়ন্ত্রণ করেন না, ফলে তারা আশানুরূপ ফলন পান না। ডক্টর পাত্র, আমি আপনার কাছে ফিরবো। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, মুগের এলাকা কিভাবে বাড়ানো সম্ভব? আমাদের বিগত 10 বছরে বিশেষত স্টেট প্ল্যান আর NFSM পালস এই প্রকল্প চালু হওয়ার পর পশ্চিমবঙ্গে মুগ চাষের এলাকা সরকারি উদ্যোগে এবং কৃষকের প্রচেষ্টাতে অনেকটাই বৃদ্ধি পেয়েছে, এবং এখন আরও এই ফসলটির এলাকা বৃদ্ধির অবকাশ রয়েছে। কারণ আমাদের রাজ্যের বেশ কিছু জেলা, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, কুচবিহার, মালদা, এসব জেলাতে বেশ কিছু পতিত জমিকে চাষযোগ্য করে, এবং ওই জেলাগুলোর বেশ কিছু এলাকা যেখানে আমন ধান কাটার পর থেকে পরবর্তী আমন ধান রোপণের আগে পর্যন্ত জমি ফাঁকাই পড়ে থাকে, সেখানে অনেকাংশে আমরা মুগ চাষ করে মুগের এলাকা বৃদ্ধি করতে পারি। সাথী ফসল এবং মিশ্র ফসল হিসাবেও বিভিন্ন ফসলের সাথে মুগের চাষ করে মুগের এলাকাটা বাড়াতে পারি। মুগে বিভিন্ন যে জনপ্রিয় ফসল, সেই ফসলের সাথে সাথী ফসল হিসাবে চাষ করলে মূল ফসলের যে উৎপাদন সেটা কিন্তু ব্যাহত হয় না। খরচ বলতে শুধু বীজ, ফসল কাটা, ঝাড়ার খরচ, একটা ফসল আর একটা ফসলের ইন্স্যুরেন্স হিসাবে কাজ করে। ভুট্টার সঙ্গে মুগের জোড়া সারি করা যেতে পারে, তিলের সাথে মুগ চাষ করা যেতে পারে, নতুন করে বসানো আখ বা মুড়ি আখের সারির মধ্যেও মুগ চাষ করা যেতে পারে, পাটের সাথে চৈতি মুগের চাষ করা যেতে পারে। সুতরাং এইভাবে আমরা যদি বিভিন্ন ফসলের সাথে সাথী ফসল, মিশ্র ফসল হিসেবে যদি চাষ করে থাকি, তাহলে কিন্তু আমরা এলাকাটা বাড়াতে পারবো। মিস্টার দেখুন, সংক্ষেপে আপনার কাছে প্রশ্ন থাকছে যে চৈতি মুগের ফলন কিভাবে বাড়ানো সম্ভব? ফলন বাড়াতে গেলে রোগ পোকা সহনশীল উন্নত জাতের ব্যবহার করতে হবে। জমি তৈরির আগে মাটি পরীক্ষা করে সার প্রয়োগ করাটা জরুরি। বীজ বোনার 7 দিন আগে জৈব বা রাসায়নিক দিয়ে বীজ শোধন করে নিতে হবে। সঠিক সময়ে সঠিক পরিমাণে বীজ বুনতে হবে, নির্দিষ্ট দূরত্বে এবং সারিতে। সুষম সার প্রয়োগ করতে হবে। জমিতে জীবাণু সার যেমন PSB প্রয়োগ করলে ফসফেটের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেতে পারে। আর 30 থেকে 35 দিনের মাথায় 2% ইউরিয়া বা DAP দ্রবণগুলো যদি স্প্রে করা যায়, এবং 3, 4, 5 সপ্তাহের মাথায় যদি জিঙ্ক, বোরন এবং মলিবডেনাম যে অনুখাদ্যগুলো যদি স্প্রে করা হয়, তাহলে ফলন ভালো হয়।
প্রয়োজন ভিত্তিক ফুল আসার আগে যদি একটা ক্রিটিক্যাল স্টেজে সেচ দেওয়া যায় তাহলেও ভালো ফলন পেতে পারেন। সুসংহত উপায়ে ফসলের রোগ পোকা দমন করতে হবে, সময় মতো ফসল কাটতে হবে এবং সেই ফসলটা চয়ন করার সময় আমাকে সকালের দিকে হলে সব থেকে ভালো, এবং সেটা যদি 2-3টে ফেজে আমরা ফসলটাকে তুলি তাহলে ভালো হয়। অর্থাৎ হচ্ছে আজকে ফসলটার শুটিগুলো তুলে নিয়ে 2 সপ্তাহ পরে বা 1 সপ্তাহ পরে যদি আবার তোলা হয় তাহলে, কারণ হচ্ছে একসঙ্গে সব শুটিগুলো পাকে না। দানা বা বীজ সংরক্ষণের পূর্বে ভালো করে 3-4 দিন রোদে শুকিয়ে নিতে হবে যাতে ময়েশ্চারটা ঠিক থাকে, এবং সংরক্ষণের সময় অবশ্যই আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে যাতে শুটি ছিদ্রকারী পোকা যেমন আছে তেমনি দানাকে ছিদ্র করে পোকা, সেগুলোর হাত থেকেও আমরা রক্ষা করতে পারি। সেই জন্য কিছু লঙ্কা হতে পারে, নিম তেল হতে পারে, এই ধরনের মিশিয়ে বা ভালো পাত্রের মধ্যে রেখেও আমরা সেটার থেকে রক্ষা করতে পারি।